দোষী সাব্যস্ত করে চলছে সেই কার্যক্রম। সিবিআই কিছু বলছেন, কোর্টে আমরা কিছু শুনতে পাচ্ছি, কিন্তু আমরা আসলে সুস্পষ্টভাবে কারা দোষী সেটা বুঝতে পারছি না। কিন্তু আমরা প্রথম থেকেই বলে এসেছি যে গোটা রাজ্যবাসী আমরা প্রত্যেকে জানি অনেক মানুষের সঙ্গে জড়িত, কিন্তু আমরা বিচার পাইনি। আমরা সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। এবং আমরা এটা মনে করি যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এর পিছনে রাজ্য প্রশাসন রয়েছে। এবং তার সঙ্গে আমরা সিবিআই এর কাছেও বারবার এই দাবি জানিয়েছি, যেহেতু সিবিআই এর থেকে এটা রয়েছে, আমরা খুবই আশাহত। তবুও আমরা চাইছি যে খুব দ্রুত যাতে সমাধান হয়, না হলে আমরা আন্দোলনের তীব্রতা আরো অনেক বেশি বাড়াবো। তার সঙ্গে অভয়াদের যে নির্যাতন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চতুর্দিকে যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে আমরা আশঙ্কিত। এবং সেখানে সেই সব জায়গাতে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একজনকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। ভালো করে খুঁজে দেখলে বোঝা যাবে যে সেই কাজটা একজনের পক্ষে করা সম্ভব নয়। সেখানেও অধিকাংশ একের বেশি মানুষ জড়িত রয়েছে। তো আমরা এখান থেকে সেই দাবি তুলছি যে অভয়া আন্দোলন আরো জোরদার করতে হবে। রাজ্যে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে, কলেজ থেকে স্কুল থেকে আরম্ভ করে রাস্তাঘাটে কর্মস্থলে প্রত্যেকটি জায়গায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিটি মেয়ের জন্য আমরা চিন্তিত। তাই আমরা এই অভয় আন্দোলনকে আরো অনেক বেশি জোরদার করতে চাই এবং আমরা জানিয়ে দিতে চাই যারা এর সঙ্গে জড়িত, রাজ্য প্রশাসন হোক, সিবিআই হোক, যারা এই ন্যায় বিচারগুলি দিতে পারছে না, যারা মানুষকে এই প্রমাণ দিতে পারছে না যে এই বিচার অত্যন্ত জরুরি, তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, লড়াই, সংগ্রাম চলবে। যদিও যারা রাজ্যের যে প্রশাসন এবং পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের যে ভাষ্য সেইটা হচ্ছে যে তারা মনে করছেন তদন্ত ঠিকঠাক করে করেছেন বা করছেন, কিন্তু মানুষ সেটা কোনোভাবে মনে করছে না। কেন করছে না সেটাও নিশ্চয়ই আপনাদের জানা, যে আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম যে এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক যেরকম একটা দুর্নীতি, দুর্বৃত্ত চক্র একটা হুমকি সংস্কৃতি বলে নতুন একটা শব্দ নিয়ে এসে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুরোপুরি অপরাধের একটা চক্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমরা এটাই মনে করেছিলাম, প্রথম দিনই আমরা বলেছিলাম যে এই পুরো ঘটনাটি একটি প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এবং প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড যে এটা আমরা সত্যি কথা সেটি বলেছিলাম। পরবর্তীকালে প্রশাসনের যে বিভিন্ন পদক্ষেপ, সেই পদক্ষেপগুলি থেকে সেটা আমাদের সামনে অনেকটাই পরিষ্কার হয়েছে। তথ্য প্রমাণ লোপাটের কথা আপনাদের সামনে আসে। আমরা দেখেছি যে একজন ওই যখন বাবা মাকে পুলিশের পক্ষ থেকে টাকা দেওয়ার অভিযোগ এসেছিল, তেমনি হচ্ছে যে ওই দেখবেন যে ওই যেটা পুলিশ নির্দিষ্ট যে অবস্থান, সেই অবস্থানে একজন এসএসকেএম হাসপাতালের সার্জারি পিজিটি কেন আছেন, তাকে আলাদ করার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রেস করে বলা হলো যে উনি হচ্ছেন এবং আরো বহু উদাহরণ আছে। কিন্তু বলতে গেলে একটা নিয়ে চলে যায় কোন কোন জায়গায় তারা কোন কোন কাজগুলো করেছেন যেটা মানুষের চোখে ঠিকঠাক মনে হয়নি। যাই হোক, এই অবস্থায় যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, চিকিৎসক, সাধারণ মানুষ, সমস্ত পেশা এবং সমস্ত ব্যক্তি, তখন হচ্ছে যে আমাদের রাজ্যের প্রশাসন কিন্তু তার উপরে বারবার যারা প্রতিবাদকারী তাদের উপরে কিন্তু আক্রমণ চালিয়ে দিয়েছে। আপনারা মনে করতে পারেন যে যখন ঘটনাটা ঘটেছিল তার কয়েক মাসের মধ্যে আগের বছরের পুজোর সময় যারা হচ্ছে উইডিমান জাস্টিস, ওটিদেরই অভিযোগ কথা, তিনটে কথা, সেইটা নিয়ে যারা হচ্ছে পুজো মণ্ডপে তুলেছিলেন, তাদেরকে হচ্ছে যে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে। একজন ডাক্তারবাবু শিবদারা বিক্রিনে এই কথাটা লেখা আছে বলে একটা জামা পরে বসেছিলেন, তাকে পুলিশি হেনস্থার শিকার করতে হয়েছিল। এবং হচ্ছে যে দেখবেন একের পর সরকারি ক্ষেত্রে বলুন, বেসরকারি ক্ষেত্রে বলুন, চিকিৎসক যারা সরকারি জায়গায় আছেন তাদেরকে কাজভাগ প্রমোশনের ভয় দেখানো, যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদেরকে হচ্ছে অন্যভাবে মেডিকেল কাউন্সিলকে দিয়ে, এটা পরবর্তীকালে আলোচনা বলবেন, তাদেরকে ভয় পাওয়ানোর একটা চিন্তাভাবনা ব্যবস্থা সম্পূর্ণ করেছেন। শুধু চিকিৎসক না, এর বাইরে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে অনেক মানুষ যারা হচ্ছে যে এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, মিছিল করেছিলেন, কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেছিলেন, শুধুমাত্র একটা ন্যায্য দাবি নিয়ে যে আমরা বিচার চাই। বাংলার একটা মেয়ে এবং তারপরে 100টা মেয়ে, যেগুলি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কনভেনার ম্যাডাম বলেছেন যে সেখানেও হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিক
দুর্বৃত্তরা এই অপরাধগুলি সংঘটিত করেছে বলে আমাদের মনে হচ্ছে, কারণ এই অপরাধের পরিবেশ আমরা আগে কখনো দেখিনি। তো এই অবস্থা তারা রাজনীতির কর্মী, যারা অসংগঠিত ক্ষেত্রে বিভিন্ন রকম কাজ করেন, ক্রীড়া ক্ষেত্রের মানুষ, যারা এমনকি প্রত্যেকদিন মাথার ঘাম বাইরে ফেলে তারা পরিশ্রম করে পরিষ্কার করে তাদের পরিবার পরিচিতি প্রতিপালন করে, এদের প্রত্যেকের রুটি রুচি তারা বিপর্যস্ত করে দেওয়ার চেষ্টা করেছে। এবং তার সর্বশেষ একটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে কয়েক সপ্তাহ ধরে একটা অধিক পুনাক্রমে সারা বাংলার পুলিশ প্রশাসন রেখে গেছে, সেটা হচ্ছে যে 1 বছর আগে তার কিছু আন্দোলনের কর্মসূচি, কিছু মিছিল, সেইগুলিকে সামনে নিয়ে এসে তারা হচ্ছে একের পরে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসককে বিভিন্ন দিনে তারা ডেকে পাঠাচ্ছেন এবং ডেকে পাঠিয়ে তারা হচ্ছে যে সেখানে জিজ্ঞাসাবাদ করার নামে ডেকে পাঠাচ্ছেন, কয়েক ঘন্টা ধরে তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমরা খবর পেয়েছি সেখানে তাদেরকে ডেকে তাদেরকে এইরকম জানতে চাওয়া হয়েছিল, মিছিলের ছবি দেখিয়ে যে এদেরকে আপনি চেনেন কিনা, এরকম জানতে চাওয়া হয়েছে। এমনকি তাদেরকে এই কথাটা তাদেরকে বলানো হয়েছে যে আপনি কি মনে করেন যে এই মিছিলে হেঁটে আপনি ফোন করেছিলেন? আমরা মনে করি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ উপায়ে সংবিধান সম্মত সমস্ত রকমের যা আমাদের পদক্ষেপ আছে, যা কিছু ব্যবস্থা আছে, সবটিকে প্রয়োগ করে আমাদের আন্দোলন করার, ন্যায্য দাবি দেওয়ার জন্য যে আন্দোলন করার অধিকার আমার আছে। এবং আমার মেয়ের হত্যাকাণ্ড যখন হয়, আমার মেয়েরা যখন অত্যাচারিত হয়, তখন এই বিচারকে রাস্তায় নামা এটা শুধু আমার অধিকারের প্রশ্ন নয়, এটা আমার নিজের কাছে নিজের দায়িত্বের প্রশ্ন, দায়ের প্রশ্ন, আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে উত্তর দেওয়ার প্রশ্ন। তাই আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা তাই এখনো রাস্তায় আছি। কিন্তু প্রশাসনে যারা আছেন তারা হচ্ছে যে আমাদেরকে এইভাবে হেনস্থা করতে চাইছে। আমরা এই কথাটাই বলতে চাই যে তারা যদি ভিডিও দেখিয়ে সমস্ত মিছিলের সমস্ত মানুষকে জিজ্ঞাসাবাদ করতে চান, যেটা আমাদের ডক্টর শিক্ষণ ব্যানার্জি বলে গেলেন, আমরা প্রস্তুত। আমরা প্রত্যেকে সেখানে গিয়ে আমরা এটা বলে আসার জন্য, আমরা মিছিলে হেঁটেছি, আমরা মিটিং করেছি, আমরা কোনো অন্যায় করিনি, আমরা কালও আজও করেছি, কালও আবার করবো, যতদিন না বিচার পাবো, যতদিন না অনাচার শেষ হবে, ততদিন আমরা করব। এবং আমরা সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হন, তিনি প্রথম দিনই বলেছিলেন যে তিনি নাকি পুরো ঘটনাটার প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল। আমাদের স্মরণে থাকতে পারে তিনি বলেছেন যে তিনি সেই দিনে সারা রাত আমাদের রাজ্যের মাননীয় তৎকালীন পুলিশ কমিশনার, যিনি হচ্ছেন এরকম ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে যাকে সরে যেতে হয়েছিল, বিভিন্ন রকমের নির্যাতিতার পক্ষে দাঁড়াতে বলে মহামান্য হাইকোর্ট তার বিরুদ্ধে মন্তব্য করেছিল, তার সঙ্গে তিনি সারা রাত কথাবার্তা বলেছিলেন। তিনি ওই আমাদের নির্যাতিতার পরিবারের সাথে কথা বলেছিলেন। তা যদি হয়ে থাকে, আমরা তো আশা করবো যে আমরা যেরকম বিচার চেয়ে রাস্তায় আছি, তেমনি আমাদের রাজ্যের মহামান্য মুখ্যমন্ত্রী আপনার কাছেও আমাদের এখনো আশা যে আপনি আমাদের মেয়েদের, বাংলার মেয়েদের বিচারকে সুনিশ্চিত করার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের প্রশাসন, আমাদের রাজ্যের পুলিশ তাদের ভূমিকা নিয়ে শুধু প্রশ্ন উঠেছে তা নয়, একের পরে সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদেরকে আপনারা যেরকম হেনস্থা করছেন এবং আগামী পরশুদিন যেভাবে আজকেও পরিচয় মাধ্যমে চলে যেতে পারানো আছে, এবং পরশুদিন হচ্ছে যে মানস কুমটা, সুবর্ণ এবং দেবাশিস হালদার, এদের থেকে ডেকে পাঠানো হয়েছে। আপনারা ডেকে পাঠাতেই পারেন, কিন্তু এই ডেকে পাঠিয়ে তারা আপনারা যদি মনে করেন, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটা রাখছি যে আপনার প্রশাসন, আপনার পুলিশ যদি মনে করে যে এই আন্দোলনকারীদের থানায় ডেকে এনে হেনস্থা করে তারা আন্দোলনকারীদের কোথাও একটা তাদেরকে বলে হতোদ্যম করতে পারবেন, তাদের উৎসাহ হারাবে, তাদেরকে ভয় পাওয়াতে চাইবেন, এটা কিন্তু হচ্ছে না। আপনারা আমাদের মিটিং মিছিল ছেড়ে দিন, আজকের এই প্রেস মিটিং এ আমাদের 100 বেশি আমাদের সহযোগিতার উপস্থিতি এই নিশ্চয়ই এটাকে প্রমাণ করে। এবং তার সঙ্গে আমরা ওনার কাছে করজোড়ে অনুরোধ করছি যে আপনি এই যে নিয়মিত দিনের পর দিন চিকিৎসকদের ডেকে পাঠাচ্ছেন, এই চিকিৎসকদের ডেকে পাঠানোর পরে তাদেরকে তো ব্যক্তিগত হেনস্থা হচ্ছেই, তার থেকে বড় একটা হেনস্থা আমাদের রাজ্যের সাধারণ মানুষ তারা এই হেনস্থার সম্মুখীন হচ্ছে, যে তারা এই সমস্ত চিকিৎসকদের যে পরিষেবা তারা ওই সময়ে দিতে পারতেন, তারা সেই পরিষেবাগুলি দিতে
দিতে পারছেন না, তাদেরকে হচ্ছে কি থানা আদালত এই সব জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে। যে সময়টা তাদের আমাদের যারা অসুস্থ সহনাগরিকদের পাশে দাঁড়াতে পারতেন সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে, সেই সময়টা তাদেরকে মূল্যবান সময় নষ্ট করছে, রোগীদের চিকিৎসা পাওয়ার অধিকারকে কিন্তু নষ্ট করা হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানাচ্ছি, অবিলম্বে আপনি এই আন্দোলনকারী চিকিৎসক হন বা চিকিৎসারা অন্য যে কোনো পেশার সঙ্গে যুক্ত মানুষ, যে কোনো ব্যক্তির সঙ্গে যুক্ত সাধারণ মানুষ যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবিলম্বে বন্ধ করুন। কোন ব্যবস্থা নেওয়ার ইচ্ছে যদি থেকেও থাকে পুলিশ বা প্রশাসনের, অবিলম্বে সেই ইচ্ছে আপনারা দমন করুন। না হলে আগামী দিনে আমাদের আরো বেশি করে আন্দোলনে নামতে হবে। আপনারা দেখেছেন যে আমাদের এই আন্দোলনের বেশ কিন্তু কোথাও শেষ হয়ে যায়নি, এবং আজকে যে আর্থিক করে ঘটনার পর বাংলার 100টা মেয়ের উপরে মুক্তাচারের ঘটনা যখন আমরা বলছি, তখন হচ্ছে বারবার করে যখন হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতির কথা বলে এসেছিল, সেটা হচ্ছে যে ওষুধ নিয়ে বলুন, সরঞ্জাম নিয়ে বলুন, এবং হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই টাকা পয়সার লেনদেন, পরীক্ষা পাস থেকে শুরু করে হাসপাতালের জমি জমা বা প্রতিটি কাজ করবে, এই সমস্তটা আসলে যে ব্যবস্থাটা মানুষের কাজে লাগানোর প্রয়োজন ছিল, মানুষের কাজে না লেগে আজকে এই পুরো ব্যবস্থাটা কোথাও একটা মানুষের বিরুদ্ধে আমাদের প্রশাসন সেটাকে ব্যবহার করতে চাইছে। তাই আজকে ঘটনাটা শুধু আর অভয়াদের বিচার চাওয়ার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে আমরা এই জায়গাটায় এসে দাঁড়াতে চাই যে ভারতের সংবিধান, আমাদের গণতন্ত্র, আমাদের যে অধিকার দিয়েছে, আমাদের সেই অধিকারটা আমাদের রাজ্যে সুনিশ্চিত কিনা। আমরা এইটা শুধু দেখতে চাই যে যারা গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলি আছেন, প্রশাসন, যারা পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, বিভিন্ন রকমের যারা সরকারি প্রতিষ্ঠানগুলি আছে, যে প্রতিষ্ঠানগুলি সংবিধান প্রদত্ত দায়িত্ব ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেই প্রতিষ্ঠানগুলি আজকে মানুষের পাশে না দাঁড়িয়ে আজকে তারা কোথাও হচ্ছে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা রাস্তায় আছি। আমরা ওই কথাটাই বারবার করে বলছি, আর কবে এই সবগুলি শেষ হবে, আর কবে আমরা বিচার পাবো, আর কবে এই দুর্নীতি দুর্বৃত্ত চক্র সংস্কৃতি লাঞ্ছিত বাংলা এর থেকে আমরা মুক্তি পাবো। এটাই আমাদের বলার। এরপরে আমাদের আরো অনেক বিষয় বলা আছে, আমাদের পরবর্তী সময় চলবে। এটা আমার মৃত্যু অব্দি বা যতদিন না স্বেচ্ছায় ছেড়ে দেবো ততদিন এটা আমার একটা পুঁজি, এটা আমরা অর্জন করেছি। কেউ আমাকে ওই টোপ দেখিয়ে, কোনো মিটিং মিছিলে হাঁটতে বলে, কোনো মানে ছাত্রী মহিলাকে ভোট দেখিয়ে তাকে ওই ডান্স করিয়ে পাইনি, সেটা নিজের ক্ষমতা বলে পাওয়া আমাদের সার্টিফিকেট। আমি আবারও 3টে ছবি দেখাবো। মানে এটা আবার আমি জাস্ট নামটাকে ঢেকে রেখেছি করার জন্য। আমি যখন প্রথম লাইসেন্স পাই 1995 সালে, এটা তার নমুনা যে আমি পার্মানেন্ট লাইসেন্স পেলাম। আমি তারপরে আমি জীবিত আছি, আমি কাজ করছি, আমি আবার সেটাকে আপডেট করলাম 2017 সালে। লাস্টবার যখন আপডেট করতে গেলাম তখন দেখলাম যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা নাকি ভ্যালিড আপ টু 2026। আমি জানি না একটা পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বারের ভ্যালিডিটি পিরিয়ড কি করে থাকে। আমার সঙ্গে হচ্ছে না, পশ্চিমবঙ্গের আমার ডাক্তারদের সঙ্গে হচ্ছে, এবং বলছে তোমরা না করে তোমরা কি করে প্র্যাকটিস করো দেখে। এটাই থ্রেড কালচার। এবং এই থ্রেড কালচারের সঙ্গে অন্যান্য যে বক্তারা বলেছেন, এগুলোকে যদি আমরা একভাবে না দেখি, আজকে থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের রিক্রুটমেন্ট শুরু হয়েছে। ল্যাব টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্টের জন্য খবর আমরা পেয়ে গেছি। হয়তো একদিনের মধ্যে আরো খবর বার করবো। সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারাও খবর বার করে দেবেন, দেখবেন কারা কারা ইন্টারভিউ নিচ্ছে। তাদের সঙ্গে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা করবেন। দেখবেন এটা কিন্তু আরেকটি
এসএসসির মধ্যে স্ক্যাম হওয়ার অত্যন্ত সম্ভাবনা আছে। সুতরাং সাধু সাবধান। ধন্যবাদ। গুন্ডা ও ডক্টর সুবর্ণ গোস্বামীকে ডেকে পাঠানো হয়েছে বউবাজার থানার পক্ষ থেকে। এর আগে আমরা দেখেছিলাম ডাকা হয়েছিল কিছুদিন আগেই ডক্টর কৌশিক চাকি এবং অন্যান্যদের, এবং তারও আগে অভয়া মঞ্চের 2 কনভেনার ডক্টর তবনাশ চৌধুরী ও ডক্টর পুণ্যব্রত গুরুকে। কি কারণে ডাকা হয়েছে? 11 মাস আগে, আজ থেকে 11 মাস আগে ভাবুন, গত বছর 8ই অক্টোবর একটি মিছিল হয়েছিল কলেজ স্ট্রিট থেকে শুরু করে ধর্মতলা অবধি। সেই মিছিলের আহ্বায়ক ডক্টর গুন্টা বা ডক্টর গোস্বামী, এমনকি ডক্টর দেবাশিস হালদার এবং ডক্টর পরিচয় পান্ডা, তারা যাদেরও ডেকে পাঠানো হয়েছে তারা কেউই ছিলেন না, তারা শুধু অংশগ্রহণকারী ছিলেন সেই মিছিলে। কিন্তু শুধুমাত্র ডাক্তারদের হয়রান করার জন্য, তাদের নাজেহাল করার জন্য ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত বলি, ডক্টর গুন্ডা বাঁকুড়া মেডিকেল কলেজে সার্জারির অধ্যাপক, ডক্টর সুবর্ণ গোস্বামী দার্জিলিং এ কাজ করেন, দার্জিলিং মহকুমায় রয়েছেন। এই দুজনকে ডেকে পাঠানো হচ্ছে তাদের কর্মক্ষেত্র থেকে খুব সামান্য একটি কারণে। আর এই যে নাজেহাল করার এই প্রবৃত্তি কিন্তু আজকের নয়। আমরা এর সাথে বলতে চাই যে গত 20শে আগস্ট সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছে। সেই নির্দেশটা আমি একটু নির্দেশটুকু পড়ে দিই, তারপরে তার বাংলাটুকু বলছি। The government of West Bengal will observe all necessary constraints in the face of democratic peaceful movement from any quarter of civil society, and is to be ensured that the power of the state will not be unleashed upon peaceful protesters. এই যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করেই আমাদের রাজ্য পুলিশ বারবার করে এইভাবে প্রতিবাদীদের ওপরে হয়রানিমূলক আচরণ করছে। এছাড়া আরেকটি ব্যাপার বলি যে ভারতীয় ন্যায় সংহিতার 179 ধারা অনুযায়ী সেখানে 60 ঊর্ধ্ব কোনো ব্যক্তিকে থানায় ডেকে পাঠানো যায় না জিজ্ঞাসাবাদের জন্য, তাকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে হয়। প্রসঙ্গত বলি, ডক্টর মানস গুন্টা 60 ঊর্ধ্ব। তো এই যে বারবার করে এই ঘটনা হচ্ছে, আমরা বুঝতেই পারছি যে এইভাবে চেষ্টা করা হচ্ছে যে আমাদের নেতৃত্বকে ডেকে চেষ্টা করা হচ্ছে আমাদের ভীত করতে। কিন্তু আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমরা ভীত হব না, আমরা বিরক্ত হচ্ছি। আমরা বলতে পারি যে পুলিশের হয়তো কোনো কাজ না থাকতে পারে, তারা হয়তো অন্য সবকিছু দেখে প্রচুর সময় তাদের হাতে রয়েছে, কিন্তু ডাক্তারদের হাতে সময় নেই। ডাক্তারদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে ডাক্তারদের সাথে জড়িত সমস্ত রোগী এবং ডক্টর গুন্টার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্বার্থ। এই ক্ষেত্রে আরেকটি কথা যেটা না বললেই হচ্ছে না, সেটা হচ্ছে যে পুলিশ যদি মনে করে যে এই বারবার করে ডেকে আমাদের তারা সন্ত্রস্ত করবে, এই বারবার করে ডেকে তারা যদি আমাদের উপরে চাপ সৃষ্টি করবে, তাহলে এই কথাটা বলি যে এইভাবে কিন্তু করা যায় না, করা যাবে না। আর যদি পুলিশকে বলছি যে যদি আপনাদের মনে হয় যে কি আপনারা আমাদের ডাকবেন, তাহলে ঠিক করে নিন প্রতিটা থানা মিলে যে মোট কি আপনাদের আছে কেস, আপনারা বলুন, আমরা একদিন আসবো, কিন্তু বারবার আমরা এসে হয়রান হতে পারবো না। আর আরেকটি কথাও বলার আছে এই প্রসঙ্গে, যে আমার মনে হচ্ছে যে আমরা তো ডেফিনেটলি জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে একটি প্রামাণ্য দলিল তৈরি করার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে যে কলকাতা পুলিশও বুঝি একটি আর্কাইভ ঘেটে কবর খুঁড়ে বার করার চেষ্টা করছে আমাদের এই আন্দোলনে আমরা কি পদক্ষেপ নিয়েছি। তা আসুন না একসাথে আমরা করি, আপনাদেরও কাজ সুবিধা হয়, আমাদেরও কাজ সুবিধা। নিউট্রালিটি, তার যে নন বায়াসড অ্যাটিটিউড, এটা শুধু আইনগত হওয়া মাত্র নয়, এটা অ্যাপিয়ার হওয়ারও প্রয়োজনীয়, প্রদর্শিত হওয়া প্রয়োজন।
যার জন্য আমরা জানি যে কেন্দ্রীয় রাজ্য স্তরে যে রিক্রুটমেন্ট গুলো হয় এটা ঠিক কোনো আইন দিয়ে হয় না, সেটা একটা কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে হয়, সাংবিধানিক প্রভিশন দিয়ে হয় সমস্ত। সেটা আপনি ইউপিএসসি বলুন, স্টেট লেভেলের পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন ইত্যাদি, এগুলো সবই কিন্তু সাংবিধানিক বডি, অর্থাৎ সংবিধানের ধারা মেনে আইনসভা মানে কেন্দ্রীয় অথবা রাজ্য স্তরে লোকসভা বা বিধানসভায় তারা আইন প্রণয়ন করে, তারা ল মেকার, সেগুলোকে বলে অ্যাক্ট, আইন। আর সেই আইনগুলোর থেকে রুলস রেগুলেশন যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে এক্সিকিউটিভ, অর্থাৎ ব্যুরোক্র্যাটরা তৈরি করে, যেগুলো যে ইমপ্লিমেন্ট করে রাজ্যটা, দেশটা, সভ্যতা, সমাজটা চলে। কিন্তু এই যে সরকারি চাকরিতে যে সংস্থা, তার নিউট্রালিটি, তার ইম্পার্শিয়ালিটি আনকোয়েশ্চেনেবল, প্রশ্নাতীত রাখার জন্য সাংবিধানিক প্রভিশন করা হয়েছে। এটা আইনও নয়, আইনেরও অনেক উজুস করে সাংবিধানিক আছে। কারণ এটাই ছিল আমাদের কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের মাথা, এবং এটা নিয়ে পরবর্তীকালে অনেক মামলা টামলা হয়েছে, বিখ্যাত মামলা, উমা দেবী মামলা, চাকরি দেবী মামলা, আপনারা তার দেখতে পাবেন কিভাবে এই সমস্ত সংস্থাগুলো পরিচালিত হবে এবং সমস্ত সরকারি নিয়োগে প্রশ্নাতীত যে ভূমিকা সেগুলো কি করে পালিত হবে, টোটাল অ্যাপ্লিকেন্ট যা থাকবে, টোটাল যা পোস্ট অ্যাভেলেবল ভেকেন্ট পোস্ট, তার কত গুণ শর্ট লিস্টিং হবে, শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া কি হবে, আবার তারা কি করে সিলেক্টেড হবে, সিলেকশন ক্রাইটেরিয়া কি হবে, বিস্তারিত বহু সুপ্রিম কোর্টের বহু জাজমেন্ট আছে, সেগুলো হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গে সবই অধুনা, এবং গত কয়েক বছর ধরে অভূতপূর্ব নিয়ম নীতি আমরা দেখছি। মন্ত্রীর সহচারীদের ঘর থেকে কোটি কোটি টাকার গয়না, সোনাদানা, টাকা পয়সা পাওয়া যাচ্ছে, এবং সমস্ত শিক্ষা ব্যবস্থার যে নিয়োগ ব্যাপারটা, এবং সমস্তটাই প্রশ্নের মুখে, এবং যারা নিযুক্ত শিক্ষক তাদের সম্মান, তাদের ইজ্জত নিয়ে টানাটানি চলছে। তার কারণ মানুষের কাছে তাদের মুখ দেখানোর জন্য। যারা দাগি শিক্ষক তাদের তো নেই, যারা আপাতত সঠিক তাদেরও মুখ দেখানোর জায়গা নেই, কারণ তাদেরও নানা রকম সন্দেহে ঘেরাটোপে হয়ে যাচ্ছে, এবং এটা খুব ভয়ঙ্কর জিনিস দেশের পক্ষে, রাজ্যের পক্ষে, মানুষের পক্ষে, বিশেষ করে ছাত্রছাত্রীদের পক্ষে। শিক্ষকদের উপর তাদের যদি ভরসার জায়গাটা মানতে যায়, শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু হয়ে যাবে। এবং আমাদের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রেও একই জিনিস হতে চলেছে। এবং 2012-তে যে হেলথ রিক্রুটমেন্ট হয়েছে, আপনারা বলতে বিশ্বাস করবেন না, এটা কোনো আইনের বলে হয়নি, এটা একটা রেগুলেশনের বলে হয়েছে। কোনো আইনও নেই, সাংবিধানিক প্রভিশন ছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যাদের কাজ ছিল করা। আর এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড একটা রেগুলেশন, 2012 রেগুলেশন, এবং তার আগে থেকে যেটা হয়েছে অদ্ভুত ব্যাপার, এই যে পাবলিক সার্ভিস কমিশনের হাত থেকে ক্রমাগত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এক্সেপশন অফ কনসালটেশন রেগুলেশন পরপর পালিত হয়েছে 2015, 2014, 2013, পরপর এক্সেপশন অফ কনসালটেশন, অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কোনো কথা না শুনে, কোনো কনসাল্ট না করে, যেটা সাংবিধানিক প্রভিশন, এটা রেগুলেশন করে সেগুলো সব ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং এই সমস্ত হেলথ রিক্রুটমেন্ট মাধ্যমে হয়েছে। এবং এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যারা রয়েছে, আপনি যদি ওয়েবসাইটে যান, এমন একটা ফিশি, একটা সন্দেহজনক ওয়েবসাইট, যার কোনো আর্কাইভে তার কোনো ডেটা নেই। এর ক্রমান্বয়ে যারা কমিটি মেম্বার ছিল, যারা ফার্স্ট প্রেসিডেন্ট, ফার্স্ট চেয়ারম্যান, ফার্স্ট কমিটি মেম্বার, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমরা যারা কাজকর্ম করি কিছু আমরা জানি, কিন্তু কোনো আর্কাইভ নেই, কোনো ডেটা মেনটেন হয় না। একটা অদ্ভুত ব্যাপার। বর্তমানে সুদীপ্ত রায়, যিনি হচ্ছেন এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, তার নামে প্রভূত দুর্নীতি অভিযোগ এবং প্রচুর কাণ্ডের অভিযোগ, অত্যন্ত বিতর্কিত লোক। তিনি বিতর্কে ঊর্ধ্বে তো নয়, বিতর্কের মধ্যে রয়েছেন। মেডিকেল কাউন্সিল গতভাবে যখন তিনি এমএলএ ছিলেন, তার নামে প্রচুর অভিযোগ ছিল, এবং 2020 সালের অনওয়ার্ড, মানে 2012 কিছুদিন পর থেকেই এই হেলথ রিক্রুটমেন্টের কার্যকলাপ নিয়ে প্রভূত অভিযোগ। সেটা নার্সিং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে,
সেটা ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 2020, 2021, 2022-এ কোর্ট কাজে চুক্তি হয়েছে এবং কোর্টের স্ট্রিক্ট ডাইরেকশন ছিল যে হেলথ ডিপার্টমেন্টের কাজকর্মের উপরে নজরদারি করতে হবে, সেটা ঠিকঠাক চলতে হবে। কিন্তু সেটি ঘোড়াই কেয়ার করে সরকার তার মানে যেহেতু এটার কোনো অটোনমি নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটার কোনো অটোনমি নেই, এটা সরকারি অনুকূলে হলে চলে। এটা ভাবতে আমাদের অত্যন্ত অবাক লাগে যে যেটা সরকারি নিয়োগের একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম মানে ইম্পর্টেন্ট সংস্থা, সেটার কোনো প্রশাসন নেই, সেটা সরাসরি সরকারি একটা সরকারি ব্রাঞ্চ হিসেবে হতে চলে। যেমন আমাদের মেডিকেল কাউন্সিলেরও ভার্চুয়ালি কোনো প্রশাসন নেই, খাতায় কর্মীতে থাকলেও তার ইলেকশনের পদ্ধতি, ইলেকশনের রুল এমন যে তার ভার্চুয়ালি কোনো প্রশাসন নেই। যেমন আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন, যেটা অল ইন্ডিয়া বডি, সেটা কোনো অটোনমি নেই, সেটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নির্দেশনে চলে। আপনারা যদি বলেন দেখবেন 33 জন মেম্বারের যে ন্যাশনাল মেডিকেল কমিশন, এই মুহূর্তে তাতে 3 জন মেম্বার আছে, বাকি 30টা পোস্ট থেকে অফিসিয়ালি দেখে এটা 3 জন মেম্বার মিলে আমাদের সারা ভারতবর্ষের যে মেডিকেল এডুকেশন যে স্ট্যান্ডার্ড মেনটেনেন্স তার কাজটা চালাচ্ছে এবং তারা যা খুশিতাই করে চালাচ্ছে। সিমিলারলি আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা আমাদের পশ্চিমবঙ্গের হেলথে আমাদের কিন্তু হেলথ এমন একটা সেক্টর, এটা প্রচন্ড রকম লেবার ইন্টেন্সিভ, প্রচন্ড হিউম্যান রিসোর্স লাগে। আমাদের পশ্চিমবঙ্গে যত সরকারি কর্মচারী রয়েছে তার একটা মেজর পোর্শন প্রবাবলি ডিপার্টমেন্ট কতভাবে হেলথ ডিপার্টমেন্টেই সবচেয়ে বেশি সংখ্যক কর্মচারী যুক্ত হন। সেখানে ডাক্তার, নার্স, বিভিন্ন রকম স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরি অফ স্টাফ। আপনারা যদি ওই এক্সেপশন অফ কনসালটেশন রেগুলেশন গুলো করেন, আমাদের সমস্তগুলো আছে, আমি এখনই দেখাতে পারি। এক্সেপশন অফ কনসালটেশন রেগুলেশন গুলো যদি দেখেন, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন হাত থেকে গভর্নমেন্ট দফায় দফায় নিয়ে নিয়েছে, যেটা আপনারা অবাক হয়ে যাবেন। সেখানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে গ্রুপ ডি কর্মচারী, ডেন্টাল মেডিকেল অফিসার, সমস্ত ধরনের পোস্টকে তারা কিন্তু তার থেকে বের করে দিয়েছেন এবং তার সেই জন্যই হেলথ ডিপার্টমেন্ট বোর্ড তৈরি করেছেন, যেটা একটা অত্যন্ত কোয়েশ্চেনেবল সংস্থা, যার ইন্টিগ্রিটি নিয়ে মানে ইন্টিগ্রিটি যে নেই সে নিয়ে কোনো প্রশ্ন নেই, ইন্টিগ্রিটি কিছু নেই এবং এদের মেজারমেন্ট কার্ডের যা ট্র্যাক রেকর্ড সেটা সত্যি সত্যি ভয়ঙ্কর। এই বিষয়গুলো আজকে মিডিয়া যদি মানুষের কাছে তুলে ধরেন যে আজকে যে ডাক্তারদের দ্বারা আমরা চিকিৎসিত হচ্ছি, যে সার্ভিসের দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ গ্রাম থেকে মফস্বল থেকে শহরে বড় হাসপাতালগুলোতে তারা সার্ভিস পাচ্ছেন, ডাক্তার এবং সমস্ত ধরনের স্বাস্থ্যকর্মী, তাদের যে নিয়োগের জায়গাটা সেটা যদি প্রশ্নচিহ্ন থাকে। যেমন এই মুহূর্তে ডক্টর বোন বললেন যে ল্যাবরেটরি রিক্রুটমেন্ট শুরু হয়েছে, আমাদের কাছে খবর আছে ইন্টারভিউতে যাচ্ছেন, তাদের কারো কারো কাছে ফোন আসছে, টাকার অফার নিয়ে ফোন আসছে। যেমন যারা এই দাগি শিক্ষক বা দাগি নয় তাদের কাছে সেরকম বিভিন্ন সময় ফোন এসেছিল, এটা একটা বিক্রি কাটার বন্দোবস্ত আবার চালু হচ্ছে। এটাই স্বাভাবিক, তার কারণ যে সংস্থা এটা কন্ট্যাক্ট করছে সেটা ডেমোক্রেটিক নয়, সেটা পিপলস রিপ্রেজেন্টেটিভ বা একটা পার্টিসিপেটরি ডেমোক্রেসি, যেটা এক সময় আমাদের মেডিকেল কাউন্সিল ছিল, এক সময় আমাদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ছিল, সেরকম নয়। মানে তাদের কোনো জনসাধারণের কোনো উত্তরদায়িত্ব নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তাদের একমাত্র দিক বাধা রয়েছে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট মানে শাসক দলের কাছে, বলে যা হওয়ার থাকে। মানে এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আমার সংবাদের বন্ধুদের কাছে আবেদন, আপনারা এই ইস্যুটাকে তুলে ধরুন, যাতে করে মানুষ অ্যাওয়্যার হয় এবং একটা প্রবল প্রতিবাদের জায়গা থেকে এই ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্টের যে নষ্টামি, বদমাইশি এবং এই যে দুর্নীতি, দুরাচার, এগুলো আমরা বন্ধ করতে পারি এবং একটা সশস্ত্র সংস্থায় আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ।